এই পর্বে আপনারা দেখবেন কিভাবে আমরা খুব সহজেই ভগবতীনগর থেকে আরএফআইডি কার্ড গ্রহণ করে কাশ্মীরের আপেল বাগান ঘুরে সোজা পৌঁছে গেলাম পেহেলগামের নুনওয়ান বেস ক্যাম্পে। রাত অনেক হয়ে যাওয়াতেই জম্মু স্টেশনে নেমে চলে গেলাম ডিনার করতে। প্রায় 12টার কাছাকাছি। তো আগে ক্ষুধা নিবারণের জন্য স্টেশনের পাশেই চলে এসেছি একটি রেস্টুরেন্টে। তো সেখানেই খাওয়া দাওয়া সেরে আমরা ভগবতীনগরের দিকে রওনা দেবো। তো আগে পেট পুজোটা করে নেওয়া যাক। একদিকে ভারতীয় সেনারা তাদের রাত্রের ডিনার করছেন, ঠিক তার অপর টেবিলেই আমরা অপেক্ষা করতে থাকলাম রাতের খাবারের জন্য। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়েই আমাদের টেবিলে চলে এলো ডিনার। আমাদের 6 জনকার মধ্যে কেউ নিয়েছিল রাইস থালি আর কেউ নিয়েছিল রুটি থালি, আর আমাদের এই সব আইটেম নিয়ে একসঙ্গে পড়েছিল 720 টাকা। রুটি নিন বা ভাতই নিন, তার প্রাইস পড়েছিল 120 টাকা করে প্লেট, আর তার সাথে নিয়েছিলাম 2টো জলের বোতল, অর্থাৎ মোট হলো 750 টাকা। ঘড়িতে সময় এখন প্রায় রাত্রির 12টা। জম্মু স্টেশন থেকে খাওয়া দাওয়া করে রাত্রিরেই চলে যাচ্ছি ভগবতীনগর বেস ক্যাম্পের দিকে। সেখানে পড়ছি দেখেই এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, দেখা যাক কী হয়। জম্মু স্টেশন থেকে হাঁটা পথে প্রায় 5-7 মিনিট গেলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। অবশেষে জম্মু স্টেশন থেকেই টোটো বুক করে রাস্তায় তাওয়াই নদী ফেলে এসে রওনা দিলাম ভগবতীনগরের দিকে। ভগবতীনগরের দূরত্ব স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 12:37। জম্মু স্টেশন থেকে টোটো করে চলে এসেছি ভগবতীনগর বেস ক্যাম্পে। তো টোটোতে দিনের বেলা রেট হলো 30 টাকা, রাতের বেলার জন্য যেহেতু আমরা রাত্রি 12টার পর চেপেছি তার জন্য নিল 50 টাকা করে। তো একটু বার্গেনিং করে উঠবেন, কেননা রেট নিয়ে প্রচুর একটু সমস্যা হচ্ছে। ওদের একটা ইউনিয়ন চক্র আছে যেটার জন্য যাত্রীদের কিছুটা হ্যারাস হলেও হতে পারে। প্রথম চেকিং শুরু হয়ে গেল, যেখানে শুধু ওই যাত্রী পড়ছি আর কোন রুট দিয়ে যাচ্ছি সেইটা শুধু দেখতে চাইলো। দেখে এবার চলে আসবো পরবর্তী স্টেপে। প্রবেশদ্বারের পথে কর্মরত জওয়ান আমাদের যাত্রা পরিচিতে উল্লেখিত ডেট দেখার পরে তবেই আমাদের ক্যাম্পে প্রবেশ করার অনুমতি দিলেন। আমাদের যাত্রা ডেট ছিল 11 তারিখ, আর আমরা পৌঁছেছিলাম 10 তারিখ রাত 12টার পর। সেই জন্যই আমাদের ভগবতীনগর ক্যাম্পে প্রবেশ করতে আর কোনো সমস্যা হয়নি। ঘড়িতে সময় এখন 12:44। পরবর্তীতে দাঁড়িয়েছি লাগেজ চেকিং সেন্টারে, যেখানে আমাদের ব্যাগপত্র চেক হবে পরবর্তী পর্যায়ের জন্য। প্রতিটা ব্যাগের চেন খুলে চলছে চেকিং। সেখান থেকে যদি নেশার দ্রব্য বা দেশলাই বা লোহার কোনো দ্রব্য পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে সেগুলোকে শনাক্ত করে নেওয়া হচ্ছে। সেকেন্ড পর্যায়ের লাগেজ চেকিং আপাতত কমপ্লিট। এবার যাব আমরা হলঘরের দিকে। তার আগে যদি কোনো চেকিং পয়েন্ট থাকে সেখানে আবার হয়তো চেক করতে হতে পারে লাগেজ বা আমাদের রেজিস্ট্রেশন, যে কোনো কিছু। বলতে না বলতেই চলে এসেছি। আমাদের নেক্সট হচ্ছে অটো ব্যাগ স্ক্যানিং। যেরকম ফ্লাইটে থাকে সেরকমভাবে চলবে আমাদের ব্যাগ চেকিং। আপনাদের দেখাচ্ছি। লাগেজ ব্যাগ হোক বা ছোট চেস্ট ব্যাগ, সমস্ত রকমের ব্যাগ এখানে স্ক্যানিং করিয়ে আপনাকে আগে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এনাদের ব্যাগে সেভিং কিট পাওয়া যায়, এনাদেরকে আগে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি যতক্ষণ না পর্যন্ত তারা কাউন্টারে সেটি জমা করছেন। সমস্ত চেকিং আর ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করে চলে এসেছি যাত্রী নিবাসের সামনে। এখানে পড়ছি দেখিয়ে 50 টাকার বিনিময়ে থাকতে দেওয়া হয়, আর এই হলঘরটি হলো টোটালটাই এসি হলঘর। ঘড়িতে সময় এখন 1:10। এই এত রাত্রিরেও হচ্ছে আরএফআইডি কার্ডের কাজ। জানি না সব কিছু তো এখনও পর্যন্ত ঠিকঠাক ধীরে সুস্থে স্মুথলি হয়ে যাচ্ছে। আশা করছি পরবর্তী যাত্রাটা সুন্দর হওয়ার জন্য এটাই হয়তো তার কিছু দিক নির্দেশ বা উপস্থাপনা, যা আমাদের পরবর্তী জার্নিটাকে আরও সুন্দর করে তুলবে। তো এখনও পর্যন্ত মোটামুটি সামনে 20 জনের মতো লাইন আছে। আর এই আরএফআইডি কার্ড হলো সেই কার্ড যেটা আপনাকে ওই পাহাড়ি এরিয়াতে ট্র্যাক করতে পারবে, যে বাই চান্স আপনার যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে জায়গায় থাকবেন ওই ডিভাইসের মাধ্যমে আপনাকে ট্রেস করা যাবে আপনি ওই 16,000 ফুট উচ্চতায় কোন জায়গাটায় আছে। আর মোটামুটি সাধারণত আরএফআইডি কার্ড সেনা বেস ক্যাম্প অর্থাৎ ভগবতীপুর নগরে সকালবেলা 7টা থেকে শুরু হয়, চলে রাত্রি 10টা পর্যন্ত।
কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় রাত্রির 1:10। এখনও পর্যন্ত দেখছি RFID বানানোর কাজ ঠিক একইভাবে চলে যাচ্ছে। হয়তো যাত্রীদের একটা চাপ আছে, সেটা হয়তো কাটানোর জন্য। তো এক্ষেত্রে আমরা যেহেতু রাত্রে ট্রেনে করে জম্মু নেমেছি, তো আমাদের ক্ষেত্রে এটা হয়তো বিশাল বড় একটা সুবিধা বা বিশাল বড় একটা পাওনা যে মানে সেনা বেস ক্যাম্পে চেকিংও হয়ে গেল, প্লাস RFID কার্ডের লাইনেও দিয়ে দিয়েছি। এবার বাদ বাকিটা সময়ের অপেক্ষা, দেখি কতক্ষণে RFID। আর আপনাদেরকে বলে রাখি, RFID কার্ডের জন্য যে রেজিস্ট্রেশনে যে যাত্রী পরিচিটা বের করেছিলেন, সেই যাত্রী পরিচিটা লাগবে, আর তার সাথে লাগবে আধার কার্ড। যাত্রী নিবাসে থাকতে গিয়ে দেখলাম যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন, অর্থাৎ কম্পিউটারাইজড রেজিস্ট্রেশন করেছেন, কোনো ব্যাংক মারফত করেননি, তাদের RFID কার্ডগুলো তৎক্ষণাৎ বানিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা ভগবতীনগরে থাকার পরিবর্তে সেই রাত জেগে RFID কার্ড নেওয়ার জন্য লাইন দিয়ে দিলাম। অবশেষে চলে এলো আমার টান। এখানে যাত্রা পরিচির সাথে যেহেতু আমাদের অনলাইন রেজিস্ট্রেশন করা ছিল, তাই কোনো ঝামেলাই এখানকার কর্তব্যরত অফিসারকে পালন করতে হয়নি। শুধুমাত্র পরিচি নাম্বারটা কম্পিউটারে খুলে তার সাথে আধার অথেন্টিকেশন করে দিলেই কাজ সেইবারের মতন একদম শেষ। অবশেষে পেলাম বহু প্রতীক্ষিত সেই RFID কার্ড। RFID কার্ড পাওয়ার পর, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান কার্ড পাওয়ার পর একটুও সময় নষ্ট না করে আমরা চলে এলাম বাস স্টপে। সেখানে খুঁজতে লাগলাম যদি কনভয়ের কোনো বাসে যদি 6টা সিট খালি থাকে। একটি বাসে 6টি টিকিট না পাওয়ায় আমরা স্থির করলাম প্রাইভেটেই কনভয় ছেড়ে যাওয়ার পর আমরা রওনা দেবো ভগবতীনগর থেকে সোজা পেহেলগামের উদ্দেশ্যে। তাতে আমাদের যে দিনটি ভগবতীনগরে থাকতে হতো, সেই দিনটিতেই আমরা পৌঁছে যাব পেহেলগামে। ঘড়িতে সময় এখন 2:30। এই মুহূর্তে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বালতালের উদ্দেশ্যে বাসগুলোর যাত্রা প্রথমে করানো হচ্ছে, কেননা তাদের একদিনেই দর্শন করে একদিনেই নেমে আসার প্রোগ্রাম যেহেতু রয়েছে, সুতরাং সেই বাসগুলিকে বালতালের উদ্দেশ্যে ভগবতীনগর থেকে আগে পাঠিয়ে দেওয়া হয়। এরপরেই ছাড়বে পেহেলগামের উদ্দেশ্যের বাসগুলি। কনভয়ের মধ্যে দিয়ে যাওয়ার বিশেষত প্রথম এবং প্রধান সুবিধা হলো, আপনি যে রুটেই যান না কেন, বালতাল হোক বা কিংবা পেহেলগাম, এই পুরো জার্নিটাতেই আপনি বিনা ট্রাফিকেই আর টোটাল রাস্তাটা গ্রিন করিডোর করে নিয়ে আপনাকে পৌঁছে দেওয়া হবে আপনার নির্দিষ্ট গন্তব্যস্থানে। সেক্ষেত্রে রাস্তায় আম পাবলিক থেকে শুরু করে লরি বা ছোট গাড়ি কোনো কিছুকেই প্রবেশ করতে দেওয়া হয় না যাত্রীদের নিরাপত্তার জন্য। ঘড়িতে সময় এখন 3:02। এই মুহূর্তে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পেহেলগামের উদ্দেশ্যে যে যারা যাত্রা করে তাদের বাসগুলো ছাড়ছে। এই বাসগুলি সোজা পেহেলগাম যাবে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে। আজকে রাত্রিরেই জম্মু এসে পৌঁছেছি, সেখান থেকে সোজা ভগবতীনগর চলে এসে আমরা RFID কার্ডটা যেহেতু হচ্ছিলো নিয়ে নিয়েছিলাম। তারপরেই আমরা গিয়েছিলাম যে ভগবতীনগর বাস স্ট্যান্ডে বাস খোঁজার জন্য, কিন্তু দেখলাম সেখানে অলরেডি বাসের টিকিট আর নেই, অ্যাভেলেবেল নেই। আবার পরবর্তী দিন অর্থাৎ কালকে সকাল 7টার পর দেওয়া হবে। তাই আমরা চলে এসেছি একটি প্রাইভেট এজেন্সির কাছেই। যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আমরা যেহেতু সময় নষ্ট করতে চাইছি না, তাই আমরা আজকেই প্রাইভেট গাড়ি করে চলে যাব পেহেলগামের উদ্দেশ্যে। বর্তমানে আছি 6 জন আছি, 6 জনের জন্য এই ট্রাভেরা গাড়িটা নিল 6000 টাকা। নীলকণ্ঠ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকেই আমরা পেহেলগাম যাওয়ার জন্য গাড়িটা বুক করে নিয়েছি। আপনারা চাইলে ফিউচার রেফারেন্সের জন্য ভিডিওটি পজ করে এই এজেন্সির নাম্বারটা রাখতে পারেন। এটা ঠিক ভগবতীনগর বেস ক্যাম্পের ঠিক আগেই। হর হর মহাদেব, জয় বাবা বরফানি কি জয়। অবশেষে বাবার নাম নিয়েই শুরু হলো আমাদের প্রথম দিনের পেহেলগামের যাত্রা। 4:25 আমরা রওনা দিয়েছি প্রাইভেট গাড়ি করে জম্মু থেকে পেহেলগামের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন ভোর 5টা। যেহেতু এখনও পর্যন্ত পেহেলগামের কনভয় যাচ্ছে, আর যারা প্রাইভেট গাড়ি করে যাচ্ছে তাদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা একটা দরকার। তো সেই অর্থে এখনও পর্যন্ত যারা প্রাইভেট গাড়ি করে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদেরকে এখনও অবধি যেতে দেওয়া হচ্ছে না, মানে মেন চেকপোস্টে আটকে দেওয়া হয়েছে। কনভয়ের থেকে প্রাইভেট গাড়ির একটা মিনিমাম দূরত্ব বজায় থাকলেই মোটামুটি 6টার সময়
প্রাইভেট গাড়িগুলিকে পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা করার জন্য ছেড়ে দেওয়া হবে। আর এই যে হচ্ছে চেকপোস্ট, যে এখানে যে চেকিং করে পেহেলগামের উদ্দেশ্যে এই দূর পাহাড়িতে গাড়ি রওনা দেবে। যেহেতু এখনও 6টা বাজেনি, সেই জন্য গাড়িগুলো এখানে সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ঘড়িতে সময় এখন সকাল 5:10। ভোরের আলো সুদূর পাহাড়িতে ফুটতে শুরু করে দিয়েছে। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি অপেক্ষারত অবস্থায়, কখন তার ডাক আসবে। মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, বাজবেই। ঘড়িতে সময় এখন সকাল 6:10। আগে বৃষ্টি হওয়ার জন্য এখনও পর্যন্ত আমাদের যে প্রাইভেট গাড়ির যাত্রাকে পেহেলগামের উদ্দেশ্যে তাকে চেকিং পোস্টে আটকে রেখে দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত ছাড়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ফোন এলেই তবে এই যাত্রা শুরু করতে দেওয়া হবে। ঘড়িতে সময় এখন 6:25। গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে তার আপন গন্তব্যের উদ্দেশ্যে। মোটামুটি 25 মিনিট হেঁটে গাড়ি ছাড়লো। পেহেলগামের রাস্তায় ভোর 4টে থেকেই বৃষ্টি হওয়ার জন্য আমাদেরকে আগে যেতে দেওয়া হয়নি। তার প্রমাণস্বরূপ দেখুন কিভাবে পাহাড়ির রাস্তা বেয়ে জল এসে নিচের রাস্তায় জমে গেছে। ভোরবেলা রওনা করার জন্য রাস্তাঘাট প্রায় ফাঁকা। এই মুহূর্তে জম্মু পার করে চলে যাচ্ছে। পেহেলগাম যাওয়ার পথে চোখে পড়বে সেনাদের পেট্রোলিং করা গাড়িগুলোকে, যা কনভয় ছাড়াও প্রাইভেটভাবে বা নিজস্বভাবে যাওয়া যাত্রীদের সুরক্ষা প্রদান করবে। যাত্রাপথে এটাই হলো আমাদের প্রথম টানেল। জম্মু থেকে মোটামুটি 30 কিলোমিটার চলে এসেছি। রাস্তায় এখনও পর্যন্ত সেই ধরনের কোনো অসুবিধা হয়নি। আর সুন্দরভাবে কাশ্মীরি উপত্যকার সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি পেহেলগামের পথে। আর সেই সৌন্দর্য আপনারা জানেন যে কাশ্মীরের সৌন্দর্য তাকে পৃথিবীর স্বর্গের সাথে তুলনা করা হয়। তাই আমাদের এই যাত্রাপথে সেই স্বর্গের সৌন্দর্যটাকে আপনার সাথে ভাগ করে নেব। আমরা জানি কম বেশি যে জম্মু আর কাশ্মীরের সৌন্দর্যতার মধ্যে একটা ন্যূনতম ফারাক আছে। যেমন ধরুন, জম্মুটা হলো সম্পূর্ণ পাহাড়ি এরিয়া। সেই পাহাড় ক্রস করে যখন আপনি বাইরে বেরোবেন, তখন দেখবেন একটা সুন্দর ভ্যালি, তার সাথে দূরে কম বেশি বড় ছোট কাঠের বাড়ি, তার সাথে পাইন গাছ, তার সাথে দূরে ছোট বড় পাহাড়, যা হচ্ছে কাশ্মীর ভ্যালির প্রধান এবং অন্যতম আকর্ষণ। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উধমপুরে নাকা চেকিং পয়েন্টে। এটা হচ্ছে উধমপুর শহর। এখন আমরা প্রবেশ করতে চলেছি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে। কাশ্মীরের বুকে আলোড়ন সৃষ্টিকারী ও প্রতিবেশী দেশকে চাপে রাখার জন্য তৈরি হয়েছে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলটি, যার দৈর্ঘ্য 9.28 কিলোমিটার। আর এটি তৈরি হওয়ার ফলে জম্মু আর কাশ্মীরের হাইওয়ের মাঝখানের যে দূরত্ব তা 30 কিলোমিটার কমে গেছে। আমরা কাশ্মীরে প্রবেশের সময় যাওয়ার টানেলটি ইউজ করছি, ঠিক অনুরূপভাবেই জম্মুতে ফেরার সময় আমরা অন্য টানেলটি ব্যবহার করব। অর্থাৎ যাওয়া আসা নিয়ে এখানে মোট 2টি টানেল আছে। এখন আমরা চেনাব নদীকে পাশে ফেলে এগিয়ে চলেছি। জার্নিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে প্রায় ভোজনের কথা সবাই ভুলে গিয়েছিলাম। পেহেলগাম যাওয়ার পথেই পেয়ে গেলাম প্রথম ভান্ডারা। এখন এই মুহূর্তে আছি পেহেলগাম যাওয়ার রাস্তায় একটি ভান্ডারাতে টিফিন করার জন্য। আর সকাল থেকে যেহেতু তাড়াতাড়ি বেরোনো হয়েছে, সেই অর্থে সেরকমভাবে চাও খাওয়া হয়নি, ব্রেকফাস্টও করা হয়নি। তাই মাঝপথেই গাড়ি থামিয়ে ভান্ডারা থেকে কিছু চা আর টিফিন করে নেব। প্রথমেই নিলাম চা, আর খাবারে ছিল লুচি, ভাত, আলু মটরের সবজি, সুজি আর গাজরের হালুয়া। তবে একটা কথা,
আপনাদের যতটা প্রয়োজন ততটাই খাবার নিন, কেননা আপনার নষ্ট করে দেওয়া খাবারে অন্যজনকার পেট ভরতে পারে। এরপর আবারও দুর্গম পাহাড়িকে পিছনে ফেলে পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন ক্রস করব কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম বানিহাল টানেল, যার দৈর্ঘ্য প্রায় 8.5 কিলোমিটার। বানিহাল টানেল ক্রস করে বালতাল যাওয়ার জন্য সোজা রাস্তা ধরতে হবে, আর পেহেলগামের জন্য এই ডান দিকের রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে। পেহেলগাম যাওয়ার রাস্তার সৌন্দর্যতাটা আরও যেন একমাত্রা বেড়ে গেল। এই যে সারি সারি গাছের বাগানগুলো দেখছেন, এগুলি হলো আপেল বাগানের এক একটি আপেল গাছ। তাই নিজেকে আর সামলাতে না পেরেই গ্রুপের সবাই চলে এলাম আপেল বাগান থেকে। পেহেলগাম যাওয়ার পথে এখন আর পেহেলগাম যেতে বাকি জাস্ট কয়েক কিলোমিটার। তার আগে অনন্তনাগ ফেলে এসে এখন পৌঁছে গেছি একটা আপেল বাগানে, ঠিক আছে। আর এখন হয়তো আপেলের সিজন নয়, তবে গ্রিন আপেল হয়ে আছে কিছু গাছেতে। আর অ্যাট্রাকশানের জন্য কিছু প্লাস্টিক লাল আপেলকে গাছে লাগিয়ে রাখা হয়েছে, যাতে একটা বাগানের অ্যাট্রাকশান তৈরি হয়। যেহেতু এটা আপেলের সিজন নয়, সেই জন্য সবাই আপেল খাওয়ার থেকে আপেল বাগানে ছবি তুলতে ব্যস্ত ছিল, যেমন আমাদের কাকু। আপেলের আসল স্বাদ উপভোগ করার জন্য আমিও বাগানের মালিকের থেকে অনুমতি নিয়ে আপেল একটা পেরেছিলাম। টক তো সাইজে ছোট, টক। এটা যেন ব্লগে থাকে, বড় হলে মিষ্টি হতো। সাইজে ছোট, একদম ডাইরেক্ট গাছ থেকে পেরে খাচ্ছি। গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল। এখন রেড অ্যাপেলের সিজন নেই, তাই প্লাস্টিক রেড অ্যাপেল দিয়ে এটাকে সাজিয়ে রাখা হয়েছে। जो गिर के पड़ भी गया। কাশ্মীরে এসে আপেলের জুস না খেলে না আপেলের মান থাকে আর না এই বাঙালি জাতির। সুতরাং স্বাদ যেরকমই হোক না কেন, আপেলের জুস তো খেতেই হবে। জুস খাচ্ছি আমরা, এখন আপেল জুস খাচ্ছি। এই যে नेशनल जूस है यार, कहते हैं सर। बोलोगे सब कुछ है, मैंने पहले बता दिया आपको ओरिजिनल। ठीक है, मेरा भी एक दे दो। हमको पता है यहाँ दो गिलास देते हैं यार। अरे नहीं তুমি খাবে না? না খাবে না, সরি এটা কমিয়ে দিতে বলো, সবাই কমিয়ে দেবে। আপেল গাছের পর দ্বিতীয়ার্ধে আখরোট গাছকে বাম পাশে ফেলে রেখে আমরা প্রবেশ করলাম কাশ্মীরের স্বর্গ পেহেলগামে। আমরা পেহেলগামের মূল জায়গায় প্রবেশ করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের বাম পাশ দিয়ে বয়ে চলেছে সেই বিখ্যাত লিডার নদী। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নুনওয়ান বেস ক্যাম্পে পৌঁছে যাব। ঘড়িতে সময় এখন 2:15। আমরা পৌঁছে গেছি পেহেলগাম। প্রায় 8 ঘন্টার একটা সুন্দর জার্নি করে অবশেষে চলে এসেছি সেই স্বর্গীয় রাজ্যেতে, যার দৃশ্য দেখলে আপনিও মনে করবেন যে কোথাও না কোথাও স্বর্গ কাশ্মীরেতেই আছে। আর নদীর সামনের বাঁকেই আছে অমরনাথ যাত্রার নুনওয়ান বেস ক্যাম্প। এই মুহূর্তে চলে এসেছি পেহেলগামের নুনওয়ান বেস ক্যাম্পে। আর পেছনেই দেখতে পাচ্ছেন যে স্বর্গীয় সৌন্দর্যের মাঝে বয়ে চলেছে লিডার নদী, যা কুলকুল করা স্রোতের আওয়াজে মনোমুগ্ধকর হয়ে যাবে এবং বিস্তৃত ক্লান্ত আপনার জার্নিটাকে এক নিমেষে এক শীতলতা প্রদান করবে। নদীর এই প্রবাহিত ধারার সাথেই ছন্দ মিলিয়েই আস্তে আস্তে আমরা পৌঁছে যাব নুনওয়ান বেস ক্যাম্পে।
এই মুহূর্তে চলে এসেছি পেহেলগামের নুনওয়ান বেস ক্যাম্পে। এখানে আমাদের সমস্ত কিছু ডকুমেন্টস এবং লাগেজ সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে চেকিং হবে, তারপরে আমাদের আগে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হবে। যাত্রার প্রথম দিকের সময় হলেও নুনওয়ান বেস ক্যাম্প ছিল যথেষ্ট ফাঁকা, যা দেখে আমরা সত্যি অবাক হয়েছিলাম। এখানকার সবকটা কাউন্টারেই চলছে লাগেজ চেকিংয়ের কাজ। সত্যি অমরনাথ যাত্রায় যে এই ধরনের সিকিউরিটি ব্যবস্থা থাকে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারা যায় না। এই মুহূর্তে আছি পেহেলগাঁওতে, অর্থাৎ বাবা মহাদেব যখন মাতা পার্বতীকে নিয়ে অমর কথা শোনাতে গিয়েছিলেন তখন প্রস্তাবিত এই রাস্তা দিয়েই নিয়েছিলেন। তো পেহেলগাঁও অর্থাৎ বেলগাঁও অর্থাৎ এইখানেই তিনি প্রথম নন্দী মহারাজকে রেখে দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন, তাই সেই থেকেই এই জায়গাটির নাম হয় বেলগাঁও। পরবর্তী ক্ষেত্রে এটি পেহেলগাঁও বা পেহেলগাম নামে পরিচিতি লাভ করে। আর এই সেই পেহেলগামের নৈসর্গিক সৌন্দর্য, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। যেহেতু অমরনাথ যাত্রার পরবর্তী দিনগুলিতে আমাদেরকে রাত্রে টেন্টের মধ্যে থাকতে হবে, সেই জন্য আমরা পেহেলগামে হোটেলে থাকার সিদ্ধান্ত নিলাম। মোটামুটি নুনওয়ান বেস ক্যাম্প থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার সামনের দিকে এগিয়ে এসে আপনারা মার্কেটেই পেয়ে যাবেন বিভিন্ন রকমের হোটেল। অবশেষে হোটেল মেহেকেই আমরা রুম নিলাম। আমাদের 6 জনকার জন্য নিল 2500 টাকা। আর এই হচ্ছে হোটেল থেকে বাইরেকার ভিউ। এই দিকের ওপরের 3 তলা থেকে অর্থাৎ সেকেন্ড ফ্লোর থেকে খুব সহজেই এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা যাবে। তো আমরা যে সমস্ত ভিডিওতে দেখেছিলাম যে 1000 টাকায় রুম দিচ্ছে, পেহেলগামে লিডার নদীর ধারে এসে দেখি কতটা সম্পূর্ণ মিথ্যে। 2500 টাকায় যে রুমটি নিয়েছি সেটি 6 জনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এই রুমটি সত্যি সাজানো গোছানো, তার সাথে বাথরুমে রয়েছে গিজার, বেসিন এবং কোমরের ব্যবস্থা, আর সব কিছুই একদম পরিষ্কার। সুতরাং 2500 টাকার বিনিময়ে যথেষ্ট ভালো এবং কমফোর্টেবল রুমই আমরা অ্যাফোর্ড করতে পেরেছি। রুমের ব্যাপারে একটু রিভিউটা দে মানু, রুমের ব্যাপারে একটু রিভিউটা দে। আমাদের যে রুমটা নেওয়া হয়েছে, দাম যাই হোক, এই যে পাশ দিয়ে লিডার নদী বয়ে গেছে, এই যে আওয়াজ শোনা যাচ্ছে, এতেই পয়সা উসুল। ঠিক আছে, একদম জানলা যেন সারা রাত্রিবেলা খোলা থাকবে, নদী জলের যেন আওয়াজ আসে, একদম সবসময় যেন শুনতে পাই একদম। ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে একদম সুন্দর করে আমরা দেখি যদি ওখানে চান করতে যাওয়া যায়। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6:04, কিন্তু সূর্যের আলোর প্রকাশে তা দেখে বোঝাও যাবে না। মোটামুটি হোটেল থেকে ফ্রেশ হয়ে স্নান করে এখন বেরিয়ে পড়েছি। যেইটুকুনি সূর্যের আলো আছে সেইটুকুনিটাকে কাজে লাগিয়ে যদি পেহেলগামের আশেপাশটা একটু নিজের মতন করে ঘোরা যেতে পারে, কেননা এটা তো আর কোনো মানে কাশ্মীর ট্রিপ নয় যে সম্পূর্ণভাবে পেহেলগামটা ঘোরা যাবে। তাই যেহেতু অমরনাথ যাত্রায় যেটুকুনি সময় পড়ে রয়েছে সেইটুকুনি সময়কে কাজে লাগানোর জন্য আর সূর্যের আলোটাকে মানে শেষ নির্যাস পর্যন্ত ব্যবহার করার জন্য এই পেহেলগামে ছোট্ট একটু ঘোরাঘুরি হচ্ছে। প্রথমেই চলে গিয়েছিলাম পেহেলগামের মার্কেটে। সেখানে গিয়েই প্রথমে চোখে পড়ল ফুচকা। ফুচকাটা দেখতে ভালো লাগলেও তার টেস্টটা মোটেও ভালো ছিল না। জাস্ট ভিউটা দেখুন, স্পেকটাকুলার। তারপরে আমরা চলে গিয়েছিলাম নেহেরু গার্ডেন হয়ে পেহেলগামের হেলিপ্যাড গ্রাউন্ডে, যেখান থেকে সরাসরি অমরনাথ যাত্রীদের পঞ্চতরণী পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। তার সাথে এই ভ্যালিতে সর্বত্র ফুটে রয়েছে নাম না জানা হরেক রকম ফুল। ঘড়িতে সময় এখন সন্ধে 7:10। আবার চলে এসেছি ক্যাম্পে RFID কার্ডের চেকিং করে। এবারে ভান্ডারেতে কিছু খাবো, কিছু কেনাকাটা আছে,
সেই কেনাকাটাগুলো করার জন্য চলে এসেছি। নুনওয়ান বেস ক্যাম্পের ভেতরে খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় ট্রেকিং সামগ্রী, বিভিন্ন ধরনের ব্যাগ, জুতো, জামা কাপড়, উইন্ড রেজিস্ট্যান্ট জ্যাকেট, প্যান্ট, ইভেন ট্রেকিং শ্যুজ, এই সমস্ত কিছুই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আর যারা বাড়ি থেকে কিছু আনেননি বা মনে করছেন কিছু ভুলে গেছেন, তো তারা এই বেস ক্যাম্পে চেকিং করে তাদের নিজস্ব প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নিতে পারেন। আমরা গ্রুপের কেউই বাড়ি থেকে কোনো রেনকোট আনিনি, কেননা পাহাড়ি অঞ্চলে বৃষ্টি বা তুষারপাত আটকানোর জন্য একটু বড় ধরনের রেনকোট প্রয়োজন পড়ে, তা আমাদের সমতলে পাওয়া যায় না। তার জন্য আমরা এখান থেকে রেনকোট কিনে নিচ্ছিলাম, আর কাকু একদম পরখ করে নিচ্ছিলেন। মোটামুটি এই শপিং থেকে আমার কেনা হলো, আমি মোটামুটি এই গ্লাভসটা নিলাম। দাম বলেছিল 120 টাকা, তবে একটু বার্গেনিং করতে পারেন। বার্গেনিং করে মোটামুটি আমার এটা দাম নিল 90 টাকা। 80 টাকা বলেছিলাম কিন্তু নেয়নি, তবে জিনিসের কোয়ালিটিটা যথেষ্ট ভালো। আর আপনারা হয়তো আমার পেছনের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কী কী দোকানের এখানে মেলার মতন দোকান রয়েছে। একদম মানে শীতের পোশাক থেকে শুরু করে বলতে পারেন যে অমরনাথ যাত্রা হচ্ছে এখানের কাশ্মীরের একটা বিশাল বড় উৎসব বা মহোৎসব, ঠিক আছে, যার জন্য এই কাশ্মীরবাসী থেকে শুরু করে প্রতিটা ভারতবাসী সারা বছর অপেক্ষা করে থাকে। মানে এই টাইমে যে বিশাল বড় কেনা বেচাটা যেটা হয়, এটা বিশাল বড় একটা কাশ্মীরের ইকোনমিক্যাল সিস্টেমে হেল্প করে, যার জন্য এর এফেক্টটা কাশ্মীরের জিডিপিতেও এফেক্ট করে। পেহেলগাঁওয়ের নুনওয়ান বেস ক্যাম্পে যেদিকে যাও সেদিকেই খালি ভান্ডারা আর ভান্ডারা। তাই সবার পক্ষে প্রতিটা ভান্ডারাতে খাবার খাওয়া সম্ভব না হলেও আমরা কয়েকটা ভান্ডারা থেকে এক প্লেট করে খাবার সংগ্রহ করে তার স্বাদ আস্বাদন করেছিলাম, যা সত্যি অমৃত সমান। প্রথম ভান্ডারের খাবার ছিল পোলাও, সোয়াবিনের তরকারি, একটা শাক, পাঁপড়, রাজমা, দই, তার সাথে স্যালাড। আর এটা হলো দ্বিতীয় ভান্ডারের খাবার। এখন বিভিন্ন ধরনের ভান্ডারা থেকে খাবার এনে টেস্ট করা হচ্ছে। আপাতত দুটো ভান্ডারা খাবার টেস্ট করা হয়েছে। দুটো ভান্ডারা থেকে অল্প করে খাবার খেয়েই আমাদের উদরপূর্তি হয়ে গেল, আর সাথে ঘটল মনেরও পূর্তি। আর প্রয়োজন পড়ল না অন্য ভান্ডারা থেকে খাবার খাওয়ার। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 8:20। ইতিমধ্যে সন্ধ্যা নামতে শুরু করে দিয়েছে। আপনাদের ক্ষেত্রে বলে রাখি, পাঠানকোট পেরোবার পর থেকে আমাদের প্রিপেড সিমের কোনো রকম কানেকশান আর থাকে না কাশ্মীরের সুরক্ষার জন্য। সেই জন্য এখানে এসে আপনাদেরকে নেটওয়ার্ক চালানোর জন্য প্রিপেড সিম নিতে হবে। সেই প্রিপেড সিম আপনারা পারলে জম্মু স্টেশনেও পাবেন, আবার পেহেলগামে এসেও এই নুনওয়ান বেস ক্যাম্পের ভেতরে যে মার্কেট রয়েছে সেই মার্কেটের ভেতরেও পেতে পারেন। এখানে জিওর সিম হচ্ছে পার ডে 1.5 GB করে 350 টাকা। গ্লাভস কেনা হলো, তার সাথে কেনা হলো রেনকোট, যা উপরের পাহাড়িতে বর্ষা এলে আমাদেরকে রক্ষা করবে। তো মোটামুটি নুনওয়ান বেস ক্যাম্পের ভেতরে যে ব্যাপক যে মেলা, সেখান থেকে মোটামুটি আমি দুটো জিনিস কিনলাম। একটা হচ্ছে রেনকোট আর একটা হচ্ছে হ্যান্ড গ্লাভস। বাদ বাকি সব কিছুই আমার কাছে ছিল। আর রাত্রের ভান্ডারা খেয়ে নিয়ে
একদম সোজা হোটেলে চলে যাচ্ছি, কারণ কালকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চন্দনওয়ারির জন্য রওনা দিতে হবে। তো সেক্ষেত্রে আর কোনো টাইম মানে নষ্ট করা যাবে না। ঘড়িতে সময় এখন প্রায় রাত 9টার কাছাকাছি। এখানে এই কিছুক্ষণ আগেই সূর্যাস্ত হলো 8টার সময়। তার সূর্যাস্তের সাথে সাথে ঠান্ডাটাও প্রবল বেড়ে গেল। দিনের বেলা যেমন গরম ছিল, রাতের বেলা ঠান্ডাটা প্রবল পড়ে গেল। তো সেক্ষেত্রে মোটামুটি কী বলবো, আর দেখা যাক, কালকের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। জয় ভোলে, হর হর মহাদেব, জয় বাবা বরফানি। পেহেলগামের যে হোটেল, সেই হোটেলের রাত্রিবেলার ভিউ অত্যন্ত সুন্দর, অত্যাধিক সুন্দর। ওই হচ্ছে আমাদের হোটেল। নুনওয়ান বেস ক্যাম্প থেকে 5 জনের জন্য 100 টাকা অটো খরচা করে চলে এসেছি একদম হোটেলে। কেননা যেহেতু কালকে ভোরে বেরোতে হবে, তাই আর পাটাকে কষ্ট দিলাম না। পাটাকে রেস্ট দেওয়ার জন্য সোজা চলে এসেছি একদম অটো করে। আগামী দিনের প্রস্তুতিকে জাগিয়ে রেখেই আজকের পর্বের শেষটা এখানেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে, যেখানে আমরা চন্দনবাড়ি থেকে যাব শেষনাগ।